মে ২০২৬। সময়টা একটু কল্পনা করা যাক। চারদিকে একটা থমথমে আতঙ্ক। গত ২৫ বছরে বাংলাদেশ এমন ভয়ঙ্কর স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি হয়নি। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা কথা বলছি ২০২৬ সালের সেই ভয়ঙ্কর হামের প্রাদুর্ভাব নিয়ে। এটা শুধু কোনো সাধারণ স্বাস্থ্য বিষয়ক খবর নয়, বরং আমাদের সবার জন্য একটা বিরাট সতর্ক বার্তা। তো চলুন পুরো বিষয়টায় একটু তলিয়ে দেখা যাক। ৫১,৫৬৭। সংখ্যাটা একবার ভাবুন তো। ২০২৬ সালের ১২ই মে পর্যন্ত সারা দেশের সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা ছিল ঠিক এটাই। শুধু একটা সংখ্যা নয়, এটা বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা চোখের পলকে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। মাত্র কয়েক মাসের মধ্যে এমন একটা ভয়াবহ রূপ, যা বাগা বাগা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আর এই বিশাল সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক বুক ভাঙা বাস্তবতা। ৪২৫ জনের মৃত্যু। হ্যাঁ, ৪২৫টি তরতাজা প্রাণ। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটা কি জানেন? এই বিপুল প্রাণহানির বেশিরভাগই ছিল একদম ছোট, কোমলমতি শিশু। এই প্রাদুর্ভাবের যে একটা চরম করুণ এবং ভারী মানবিক মূল্য আছে, সেটা এই সংখ্যাগুলোই বারবার মনে করিয়ে দেয়। পরিস্থিতি কতটা নাটকীয়ভাবে মোড় নিয়েছিল সেটা সত্যি অকল্পনীয়। একটু তুলনা করলেই বিষয়টা পরিষ্কার হবে। যেখানে ২০২৫ সালের পুরোটা সময় জুড়ে সারা দেশে মাত্র ১৩২ জন রোগী শনাক্ত হয়েছিল, সেখানে ২০২৬ সালের মে মাসেই সেই সংখ্যা গিয়ে ঠেকল ৫১,৫৬৭তে, মানে প্রায় 0 থেকে সোজা মহাশূন্যে। একটা শান্ত, নিয়ন্ত্রিত পরিস্থিতি কিভাবে চোখের নিমেষে এক বিশাল জনস্বাস্থ্য বিস্ফোরণে রূপ নিতে পারে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। হুমকির পেছনের খলনায়ক রুবিওলা ভাইরাস। এবার চলুন এই ধ্বংসযজ্ঞের আসল কালপ্রিটকে একটু চেনা যাক। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এই রুবিওলা ভাইরাসকে দেখতে হয়তো নিরীহ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা এক ভয়ঙ্কর ঘাতক। এই অতি ক্ষুদ্র জীবাণুটা সোজা গিয়ে আক্রমণ করে আমাদের নাক, গলা আর ফুসফুসে, আর তারপর খুব দ্রুত রক্তে মিশে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। দেখতে ক্ষুদ্র হলেও শ্বাসতন্ত্রে এর তাণ্ডব সত্যিই কল্পনার বাইরে। জনস্বাস্থ্যের জন্য এই ভাইরাসটাকে একটা আস্ত দুঃস্বপ্ন করে তোলার পেছনে মূলত ৩টি বৈশিষ্ট্য কাজ করে। এর অকল্পনীয় গতি, বায়ুবাহিত হওয়ার ক্ষমতা এবং অত্যন্ত ধূর্ত গোপন সংক্রমণ। চলুন ব্যাপারগুলো একটু ভেঙে বলি। প্রথমেই আসি অকল্পনীয় গতির কথায়। ব্যাপারটা কতটা দ্রুত? কোভিড-১৯-এর কথা তো আমাদের সবারই মনে আছে, তাই না? রুবিওলা কিন্তু কোভিডের চেয়েও প্রায় দ্বিগুণ দ্রুত ছড়ায়। মানে একটা ক্লাসরুমে যদি শুধু একজন সংক্রমিত শিশু থাকে, তবে সে একা বনের আগুনের মতো পুরো ক্লাসের সবাইকে সংক্রমিত করে ফেলার জন্য যথেষ্ট। রীতিমতো ভয়াবহ। আর এই আগুনের মতো ছড়ানোর পেছনের কারণটা হল এর বায়ুবাহিত আক্রমণ। আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে ভাইরাসটা সোজা বাতাসে মিশে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা হল, আক্রান্ত মানুষটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরও ভাইরাসটা ধোঁয়ার মতো অদৃশ্য অবস্থায় বাতাসে বা আশেপাশের জিনিসের ওপর প্রায় ২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে। একদম সাইলেন্ট কিলার। এবার আসা যাক এর গোপন সংক্রমণ ক্ষমতায়। এই লুকিয়ে থাকা ট্রিক্সটাই একে আরও বহু গুণ ভয়ঙ্কর করে তুলেছে। শরীরে কোনো র্যাশ বা দৃশ্যমান ফুসকুড়ি বের হওয়ার পুরো ৪ দিন আগে থেকেই একজন মানুষ অজান্তেই অন্যদের মধ্যে এই রোগটা ছড়িয়ে দিতে পারে। মানে বিপদ বোঝার অনেক আগেই এই ভাইরাস নিঃশব্দে তার মিশন শুরু করে দেয়। শরীরের ভেতরে লড়াই, লক্ষণের সময়রেখা। ভাইরাসটা শরীরে ঢোকার পর আসলে কি ঘটে, সেই টাইমলাইনটা এবার একটু দেখা যাক। সংক্রমণের এই পর্যায়ক্রমিক বিকাশটা বেশ পরিষ্কার। প্রথম ১ থেকে ৭ দিন এটা একদম তীব্র ঠান্ডা লাগা বা সাধারণ ফ্লুয়ের মতো ভান করে। তখন প্রচণ্ড জ্বর, অনবরত কাশি, নাক দিয়ে পানি পড়া আর চোখ লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়। এরপর ৭ থেকে ১৪তম দিনে শুরু হয় আসল খেলা, যাকে মেডিকেলের ভাষায় বলে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ। তবে শরীরের র্যাশ বের হওয়ার আগেই একটা খুব গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত কিন্তু পাওয়া যায়। একে বলা হয় কপ্লিক স্পট। সহজ কথায় গালের ভেতরের দিকে ছোট ছোট সাদা দানার মতো কিছু দাগ তৈরি হয়। চিকিৎসকরা মূল প্রাদুর্ভাব শুরুর আগেই এই দাগগুলো দেখে খুব সহজেই হাম চিনে ফেলতে পারেন। কপ্লিক স্পটগুলো ঠিক মুখের ভেতরেই দেখা যায়।
আর তারপরেই আসে সেই লালচে ম্যাকুলোপ্যাপিউলার র্যাশ। এটা প্রথমে মুখমণ্ডল থেকে শুরু হয়, এরপর ধীরে ধীরে ঘাড়, বুক হয়ে নিচের দিকে নেমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এই যন্ত্রণাদায়ক র্যাশটা সাধারণত 5 থেকে 6 দিন পর্যন্ত থাকে। র্যাশের বাইরে প্রাণঘাতী জটিলতা। শরীরের বাইরে তো র্যাশ দেখলাম, কিন্তু ভেতরে এই ভাইরাস যে মারাত্মক ক্ষতিগুলো করে, এবার সেগুলো জানার পালা। মূলত 3টি প্রধান পথে এই ভাইরাসটি স্থায়ী ক্ষতি বা মৃত্যু ডেকে আনে: নিউমোনিয়া, এনসেফেলাইটিস এবং স্থায়ী অন্ধত্ব বা বধিরতা। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা খুব জরুরি। হামের কারণে মৃত্যুর সবচেয়ে বড় কারণটা হল নিউমোনিয়া। এটা ফুসফুসে মারাত্মক সংক্রমণ ঘটিয়ে আক্ষরিক অর্থে শ্বাসরোধ করে দেয়। অন্যদিকে এনসেফালাইটিস হল মস্তিষ্কের প্রদাহ বা ব্রেন ইনফ্লেমেশন। এটা এতটাই ভয়ঙ্কর যে শিশুদের আজীবনের জন্য পঙ্গু করে দিতে পারে বা মারাত্মক মানসিক ক্ষতি করতে পারে। এর সাথে যোগ হয় আরেকটি মর্মান্তিক বিষয়: ভিটামিন এ এর অভাব। যেসব শিশুর শরীরে আগে থেকেই এই পুষ্টির ঘাটতি আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাস স্থায়ী অন্ধত্ব বা বধিরতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। চিন্তা করুন, স্রেফ একটা সাধারণ পুষ্টির অভাব কিভাবে একটা ভাইরাসের আক্রমণকে আরও ধ্বংসাত্মক করে তোলে। চূড়ান্ত অন্তর্ঘাত, ইমিউন অ্যামনেসিয়া, এটাই এই ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী রূপ। বিষয়টা অনেকটা একটা কম্পিউটারের হার্ড ড্রাইভ পুরোপুরি মুছে ফেলা বা ফরম্যাট করে দেওয়ার মতো। রোবিওলা ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাময়িকভাবে একেবারে অকেজো করে দেয়। শরীর যেন পুরোপুরি ভুলেই যায় যে অতীতে সে কিভাবে অন্যান্য রোগ জীবাণুর সাথে লড়াই করেছিল। অ্যান্টিবডিগুলো সব হাওয়া হয়ে যায়। তার মানে হল, হাম থেকে কোনো শিশু দৃশ্যমানভাবে সুস্থ হয়ে উঠলেও ভেতরের লড়াইটা কিন্তু শেষ হয় না। তার শরীরে সেই ইমিউন মেমোরি বা রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যাওয়ার কারণে সে দীর্ঘদিন ধরে মারাত্মক দুর্বল থাকে। তার পুরনো সব সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়, ফলে একেবারে সাধারণ দৈনন্দিন যে কোনো ছোটখাটো ইনফেকশন থেকেও তার মৃত্যুর ঝুঁকি প্রবলভাবে থেকে যায়। সুরক্ষা প্রোটোকল, প্রতিরোধ ও পরিচর্যা। এতক্ষণ আমরা শুধু অন্ধকারের কথা বললাম, এবার চলুন ঘুরে দাঁড়ানোর উপায়গুলো নিয়ে কথা বলি। আমাদের সুরক্ষা প্রোটোকলগুলো কিন্তু অত্যন্ত সুস্পষ্ট এবং কার্যকর। প্রথমত, শিশুর 9 মাস এবং 15 মাস বয়সে MR টিকার 2টি ডোজ নিশ্চিত করাটা একদম বাধ্যতামূলক। দ্বিতীয়ত, আক্রান্ত শিশুকে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচাতে 24 ঘণ্টার ব্যবধানে ভিটামিন এর 2টি ডোজ দেওয়া অত্যন্ত জরুরি। আর তৃতীয়ত, ঘরে বসে পর্যাপ্ত বিশ্রাম, স্যালাইন, পুষ্টিকর খাবার এবং মায়ের বুকের দুধ খাওয়ানোর মতো বেসিক পরিচর্যাগুলো চালিয়ে যেতে হবে। এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী আর অপ্রতিদ্বন্দ্বী ঢাল হল MR টিকা। মনে রাখবেন, ঠিক সময়ে এই টিকা দিলে এই ভয়াবহ রোগ শতভাগ প্রতিরোধ করা সম্ভব। এটা শুধু এক ফোঁটা ওষুধ বা ইনজেকশন নয়, এটা রীতিমতো একটা শিশুর জীবনের গ্যারেন্টি। আজকের এই গভীর বিশ্লেষণ শেষে যে প্রশ্নটা আমাদের সবাইকে তাড়া করে ফেরে, তা হল, আরও শিশুদের ইমিউন মেমোরি চিরতরে হারিয়ে যাওয়ার আগেই কি আমরা সমাজ হিসাবে দ্রুত পদক্ষেপ নিয়ে টিকার এই শক্তিশালী ঢাল পুনরায় ফিরিয়ে আনতে পারব? জনস্বাস্থ্যের এই নাজুক পরিস্থিতি বারবার প্রমাণ করে যে সচেতনতা আর টিকাদান কতটা জরুরি। আশা করি এই তথ্যগুলো আমাদের সবাইকে আরও একটু বেশি দায়িত্বশীল হতে সাহায্য করবে।